দর্শক স্বাগত জানাচ্ছি প্রাইম টিভি থেকে। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূরের সাথে আজকে কথা বলবো আমরা। নির্বাচনী প্রচারণা তো করছেন, তো সেই ক্ষেত্রে ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং কি প্রত্যাশা রাখছে ভোটাররা? আলহামদুলিল্লাহ, আমাদের নির্বাচনী প্রচারণায় আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মানুষ, রাজনৈতিক মহল, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এটি প্রত্যাশিতই ছিল, কারণ 2019 সালে দীর্ঘ 28 বছর পরে গলাচিপা 10 মিনে এই জনপদের সন্তান হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই কার্যত মানুষের মধ্যে কিন্তু একটি সিদ্ধান্ত কিংবা একটি আকাঙ্ক্ষা এবং একটি স্বপ্ন কার্যত তখনই বীজ বপন হয়ে গিয়েছিল যে একসময় এই অঞ্চলের জনপ্রতিনিধি হব আমি। সেই জায়গা থেকে যখন এবার নির্বাচনের সুযোগ পেয়েছি, নির্বাচন করছি, এবং যেখানে সাধারণত এই অঞ্চলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হতো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, মানে নৌকা এবং ধানের শীষের মধ্যে, সেখানে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল আমার এই পটুয়াখালী 3 আসনে কিন্তু প্রার্থী দেয়নি, যার ফলে আরও একটা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস দলমত নির্বিশেষে সব মানুষের মধ্যে আছে যে এইবারে নির্বাচনে নৌকা নেই, ধানের শীষ নেই, মার্কা একটাই, আমাদের ছেলের দল, আমাদের সন্তান, তার মার্কা ট্রাক, গণ অধিকার পরিষদ। একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আপনি তো এই এলাকার সন্তান, ছোটবেলা থেকে বড় হয়েছেন এই এলাকায়, তো আপনার কাছে এই এলাকার সবচেয়ে প্রধান সমস্যা কি মনে হয়? এটি যেহেতু দক্ষিণাঞ্চলের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা একটা প্রকট সমস্যা, আর বিশেষ করে গলাচিপা 10 মিনার অনেক জায়গা আছে একেবারে দুর্গম চরাঞ্চল, প্রত্যন্ত অঞ্চল। এমনও এলাকা আছে যেই সমস্ত জায়গায় বর্ষার সময় আপনার রেগুলার জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, রাস্তায় কাদা হয়ে থাকে, কর্দমাক্ত। এমনও জায়গা আছে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য একটু বেশি বৃষ্টি হলে নৌকা পার হতে হয়, ট্রলারে পার হতে হয়। অনেক জায়গা আছে একটা ঝুঁকিপূর্ণ সাঁকো বা সেতু ভেঙে গেছে, মেরামত করার কেউ নেই। তো সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা, বিশেষ করে রাস্তাঘাটগুলোর একটা প্রকট সমস্যা আমার চোখে পড়েছে। দ্বিতীয়ত, এই অঞ্চলের মানুষ মূলত কৃষি প্রধান কর্মকাণ্ড করে থাকে, সেখানে কৃষিকাজ এবং বিশেষ করে মৎস্য শিকারও তাদের একটা পেশা। এই কৃষকরা সময় মতো সার, বীজ, ওষুধ পায় না একটা সিন্ডিকেটের কারণে। একটা সিন্ডিকেটের হাতে জিম্মি থাকে এবং অনেক ক্ষেত্রেই কৃষকরা তাদের ফসল উৎপাদন করতে গিয়ে এবং বাজারজাত করতে গিয়ে নানানভাবে আসলে এই বাজারের যারা সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করে, যারা টেন্ডার নিয়ে থাকে, কিংবা রাজনৈতিক যারা দুর্বৃত্ত, এদের চাঁদা, এদের বকরার কারণে এরা একটা অন্যায়ের শিকার হয়। এবং এই যে কৃষকদের জন্য সরকারের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, ফ্রি সার দেয়, বীজ, কীটনাশক, এমনকি ট্রাক্টর, জেলেদের ট্রলার, এই সুবিধাগুলো কিন্তু এই জেলেরা বা কৃষকরা পায় না। তো এই সমস্যাটারও সমাধান করা দরকার। 3 নম্বরের বিষয় হচ্ছে যে যেহেতু দক্ষিণাঞ্চলে শিল্প কলকারখানা নাই, এখানকার মানুষ একটু বেশি দরিদ্র বা স্বল্প আয়ের, সেক্ষেত্রে যে সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেমন ফেয়ার কার্ড, স্বল্প মূল্যে চাল, ডাল মতো কিছু জিনিসপত্র, গরিব মানুষকে চাল দেওয়া, এইগুলোও কিন্তু রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়। চতুর্থত, অবকাঠামোগত উন্নয়নের জায়গা থেকে আমাদের এই অঞ্চলের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেহারা খুব খারাপ। অনেক স্কুল কলেজে খেলার মাঠ নাই, ভবনগুলো জরাজীর্ণ, টিন শেড, এটা একটা সমস্যা। পঞ্চমত, যেটা আমি মনে করি যে এটা আসলে আপনার যোগাযোগের পরই 2 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত হওয়া দরকার, সেটি হচ্ছে একটা দুর্গম চরাঞ্চল, দ্বীপ বেষ্টিত 2টি উপজেলা, কিন্তু 2টো উপজেলার একটা হসপিটালেও সিনিয়র বা ভালো ডাক্তার থাকে না, এবং চিকিৎসা নামে মাত্র, এবং হসপিটালগুলোর যে পরিবেশ সেটা আরও বেদনাদায়ক, এতে আরও সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এই সমস্যাগুলো আমার কাছে মোটামুটি দাগে মনে হয়েছে, এবং সারা বাংলাদেশেই কমন যে সমস্যা আছে, বিশেষ করে মাদক, এটা তো একটা আছেই, এবং এখানে মুসলমানদের পাশাপাশি
মোটামুটি বড় একটা অংশ হিন্দু কমিউনিটির লোক আছে। রাজনৈতিক পট পরিবর্তন হলে তাদের উপরে নানান খড়গ নেমে আসে। তো তাদের নিরাপত্তা, যেটা যে একটা সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি, এটারও কিছুটা এখানে অসহিষ্ণু পরিবেশ আছে। এটাকে ফিরিয়ে আনা কিংবা এই পরিবেশটি সুন্দর করা, এটাও আমার চোখে একটা সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হন, তো কোন কাজটি দিয়ে আপনার যাত্রা শুরু করতে চান? এখন যে কোনো দেশকেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা সেই দেশের, সেই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো আগে এই যোগাযোগের অবকাঠামোগুলো ডেভেলপ করতে হবে। তারপরে আমাদের এখানকার মানুষ যেন স্বাধীনভাবে নির্বিঘ্নে ধর্ম কর্ম করে চলাফেরা করতে পারে, সেজন্য এই যে হিন্দু মুসলিম এই যে ধর্মীয় একটা সম্প্রীতি, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির বাইরে গিয়ে সকল মানুষের অধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলের প্রধান হিসেবে তুলে জনপ্রতিনিধি হিসেবে, এটি আমার একটি কাজ হবে। এবং দুটো হসপিটালে যেন মানুষ ভালোভাবে চিকিৎসা পায়, সেই পরিবেশটা আমরা নিশ্চিত করতে চাই। এখানকার সম্ভাবনাময়ী ছেলেমেয়েরা যেন পড়াশোনা করে অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে হারিয়ে না যায়, কেউ যেন তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা বা অন্তরায়ের পথে না পড়ে, সেই বিষয়টি দেখা। এবং এই যে অসহায় দরিদ্র মানুষের যে সেবাগুলো যেগুলো সরকার থেকে পেয়ে থাকে, সেগুলো যেন প্রকৃত সুবিধাভোগী অসুবিধায় থাকা মানুষগুলো পায়, এটি আমরা নিশ্চিত করতে চাই। আপনি নিজেও একজন তরুণ, আপনার এলাকার নতুন অনেক ভোটার যারা তরুণ প্রজন্মের, তো তাদের জন্য কোনো বিশেষ পরিকল্পনা আপনার রয়েছে কিনা? আমরা যেহেতু তরুণ, স্বাভাবিকভাবেই তরুণদের নিয়ে আমাদের একটু উচ্ছ্বাস, উদ্দীপনা, আগ্রহের জায়গাটা তো আছে। তো অনেক কিছুই করতে চাই, কিছু কথা সব বলতেও চাই না। ম্যাজিক হিসেবে এটা একটা সারপ্রাইজ হিসেবে তাদের জন্য রাখতে চাই। যেমন আমাদের এই গলাচিপে একটা স্টেডিয়াম আছে, যদিও সেটি আগের বাজেট পরিপূর্ণভাবে খরচ করা হয়নি, যার ফলে খেলার খুব বেশি উপযোগী না বা ভালো পরিবেশ নেই। পাশের উপজেলা 10 মিনিটে আমরা একটা স্টেডিয়াম করাচ্ছি এবং আমাদের চিন্তাভাবনা আছে এই দুই উপজেলা কিনে একটা স্পোর্টস একাডেমি করা, যেন তরুণরা সারা বছর পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মগ্ন থাকে, যেন মাদক বিনোদন অপরাধে তারা জড়িত হতে না পারে। শিক্ষিত তরুণদের জন্য ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কিংবা আমরা দক্ষিণাঞ্চলীয় শিল্পক্ষেত্রে যেহেতু পিছিয়ে আছে, পটুয়াখালীর যে অর্থনৈতিক জোন, সেটাকে ধরে আমরা এই অঞ্চলে কিছু অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি করতে চাই। সেখানে তরুণদের পার্ট টাইম কাজের ব্যবস্থা করা, এই ধরনের কিছু কার্যক্রম আমাদের চিন্তাভাবনা আছে। আর একটি বিষয় জানতে চাই যে আপনারা তো গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির সাথে নির্বাচনে যাওয়ার, তো সেই ক্ষেত্রে আপনি নিজেও এখানে বিএনপি মনোনীত একজন প্রার্থী, তো তৃণমূল বিএনপি কেমন সাহায্য করছে আপনার নির্বাচনী মাঠে? এখানে বিএনপির মতো বড় দলগুলোতে হয় বিভিন্ন অঞ্চলের বড় নেতা থাকলে বা দীর্ঘদিন কোনো কেন্দ্রীয় নেতা থাকলে তার নিয়ন্ত্রণে সেখানকার আসলে উপজেলা কমিটিগুলো, বিভিন্ন কমিটিগুলো তার নিয়ন্ত্রণে থাকে। তো আমাদের এখানের কমিটিগুলো দীর্ঘদিন ধরে, এখন যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন, বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন হাসান মামুন, উনি করেছেন, যার ফলে কমিটির বলা চলে মোটামুটি ভালো একটা অংশই তার সাথে আছে। সেটা 50 ভাগ বলা যায় যে 50% তার সাথে আছে, 50% আমার সাথে আছে। তো আমি তো বিএনপির সাথে অ্যালায়েন্স করেছি, জোট করেছি। সেখানে বিএনপির কর্মীদের তো আসলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলকে বিতর্কিত করা বা জোটের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে একটা ইতিবাচক দিক হচ্ছে, যত দিন যাচ্ছে তত অনেকেই আমাদের এই বিজয়ের কাফেলায় যুক্ত হচ্ছে। আশা করি দিন শেষে সময়ের পরিক্রমায় অনেকেই চলে আসবে যারা এখনও বাকি আছে। তবে এটা একেবারেই অপ্রত্যাশিত এবং দুঃখজনক যে বিএনপির তিনি একজন কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রদলের নেতা ছিলেন, শুধুমাত্র নিজের স্বার্থের কারণে তিনি দলকে বিতর্কিত করলেন, জাতীয় পর্যায়ে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করেছে। আমি মনে করি এই ধরনের ব্যক্তিদেরকে বিএনপি থেকেও চিরতরে বহিষ্কার করা দরকার। কারণ যারা ব্যক্তি স্বার্থের, মানে দলের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থ দেখে, তাহলে এখানে বিএনপির সাথে 5টা দল আছে এখন অ্যালায়েন্স। বিএনপি বলছে যে জাতীয় সরকার করবে, তাহলে এই 5 দল থেকে যদি এমপি হতে না পারে, তাহলে কাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে? তাহলে আমার দল থেকে তো বলতে গেলে আমি একাই আমার প্রতীক নিয়ে নির্বাচন করছি। তাহলে সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আমার কাছে যতদূর খবর আছে যে তিনি মূলত যেই দেশি বিদেশি চক্রটা নির্বাচন বানচাল করতে চায়, বাংলাদেশে তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চায়, একটা 1-11-এর মতো পরিস্থিতি তৈরি করতে চায়, হাসান মামুন মূলত তাদের গুটি হিসেবে কাজ করছে, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। এবং আপনার ঢাকার যে আমাদের তরুণ প্রার্থী ছিল ওসমান হাদি, আপনারা দেখেছেন যে দিনে দুপুরে তাকে গুলি করা হয়েছে। এইগুলি কারা করেছে? যারা নির্বাচন বানচাল করতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশের মধ্যে একটা সংকট তৈরি করতে চায়। সেই গোষ্ঠী কিন্তু নারায়ণগঞ্জে, চট্টগ্রামে আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীকে টার্গেট করে সমাবেশে গুলি করেছে, গাড়িতে গুলি করেছে, আরও 2 হত্যা করেছে। তো এইখানে আন্দোলন সংগ্রামে আমাদের একটা অবদানের কারণে আমাদের একটা নিরাপত্তার ঝুঁকি আছে, যেই কারণে সরকার কিন্তু আমাদের সাথে গানম্যান দিয়েছে। তো হাসান মামুনের লোকজনের কিছু কর্মকাণ্ড আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে, যেটা আমরা পুলিশের আইজিপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যে তিনি এই দেশি বিদেশি দুর্বৃত্ত চক্রের সাথে হাত মিলিয়ে এইখানে কোনো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন কিনা এই বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে। এবং তিনি যে নির্বাচনে ব্যাপক পরিমাণ টাকা খরচ করছেন, তার হলফনামায় বলা আছে তার বাৎসরিক আয় 7 লাখ টাকা। তাহলে 7 লাখ টাকা তো ভাই নির্বাচনী একটা পোস্টার ছাপাইতেই যায় অন্তত 10-20 লাখ টাকা মিনিমাম। তো তিনি বিভিন্ন লোকজনকে পয়সা দিয়ে কিনে নিচ্ছেন, এই টাকা তিনি কোথায় পাচ্ছেন? তাহলে তাকে কারা টাকা দিচ্ছে? তাহলে যেই এই দেশি বিদেশি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চায়, তারা নিশ্চয়ই টাকা দিচ্ছেন এবং হাসান মামুনকে দিয়ে মাঠে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে তারা একটা ফায়দা লোটার চেষ্টা করছেন। এই বিষয়টা সম্পর্কে প্রশাসনও সজাগ আছে আমার জানা মতে। আমরা আপনাদের এলাকা ঘুরে দেখেছি, বেশ কিছুদিন ছিলাম, তো আমরা দেখতে পেয়েছি এই এলাকায় আসলে মানে এখনও অনেক লোক আমরা পেয়েছি যারা আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট। তো তাদের নিয়ে আসলে কোনো বিশেষ পরিকল্পনা বা তাদের ভোটের ক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কি? আমি একটা দলের প্রধান হিসেবে ডাকসুর ভিপি ছিলাম, কখনোই রাজনৈতিক বিভাজন বিশেষ করে আমার অঞ্চলের মানুষের সাথে আমি করিনি। যারাই আমার কাছে ঢাকায় গিয়েছে সমস্যায় পড়ে, চিকিৎসার, আইনি যে কোনো সমস্যা ব্যক্তিগত, আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এমনকি 5ই আগস্টের পরে আওয়ামী লীগের অনেক লোককে এলাকায় থাকার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছি, বিপদ আপদ থেকে তাদেরকে প্রোটেক্ট করেছি, আর্থিকভাবে সহায়তা করেছি, পুলিশ যেন মামলা না দেয় সেই বিষয়টি দেখেছি। বিপরীত দিকে আমার যে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি তো বিএনপি নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সেই প্রভাব প্রতিপত্তিকে দেখিয়ে তার লোকেরা কিন্তু অনেক আওয়ামী লীগের লোকের কাছ থেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ করে টাকা নিয়েছে। সাবেক এমপি তার বাসা ভাঙা থেকে রক্ষা করার জন্য প্রায় 50 লাখ টাকা নিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা টেক ওভার করেছেন, বিভিন্ন চরগুলো আছে, মার্কেট আছে, সেগুলো তারা দখল করেছেন। যারা টাকা দিতে পারে নাই, অস্বীকৃতি জানিয়েছে, তাদেরকে দফায় দফায় টেবিল হান্টের বিভিন্নভাবে গ্রেপ্তার করিয়েছেন। এখানকার আলোচিত একজন উপজেলা ভাইস চেয়ারম্যান ঢাকা থেকে ধরিয়েছেন। তো আওয়ামী লীগের লোকজনকে তো স্বতন্ত্র প্রার্থী যিনি, উনি তখন ক্ষমতায় থেকে তার সাথে থাকা যুবদল, ছাত্রদলকে দিয়ে হয়রানি করিয়েছেন, হিন্দুদের কাছ থেকে চাঁদা নিয়েছেন, ভয় দেখিয়ে, মবের ভয় দেখিয়ে জিম্মি করে রেখেছেন। তো সেক্ষেত্রে তারা তো স্বতন্ত্র প্রার্থীকে বেছে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমার যেটা মনে হয়। তো আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, এলাকার একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তারা আমাকেই বেছে নেবে। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে অন্তত পটুয়াখালী 3-এর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য, এলাকায় থাকার জন্য তারা চাকরি বেছে নেবে। নুরুল হক নূর, আরেকটি বিষয় জানতে চাই যে আপনাকে যদি এখন বলা হয় যে ডাকসু নাকি সংসদ সদস্য নির্বাচন, কোনটাকে মানে দুইটার মধ্যে কোনটাকে বেছে নেবেন আপনি? আমি তো ডাকসুর ভিপি ছিলামই, কাজে আমার তো ডাকসুর ভিপির সুযোগ নেই, ওটা শেষ করছি আরও 5-7 বছর আগে। এখন জাতীয় রাজনীতি করছি, একটা দল প্রতিষ্ঠিত করেছি, সেই দলের প্রধান। এখন তো সংসদে যাওয়াই আমাদের লক্ষ্য। ডাকসুতে ছাত্রদের জন্য কথা বলেছি, তরুণদেরকে তৈরি করেছি, যার ফলেই আজকে তরুণরা প্রতিবাদ করতে পেরেছে। যে প্রতিবাদকে কেন্দ্র করে আজকের এই পরিবর্তিত বাংলাদেশ। এখন সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলানো, ন্যায় এবং ইনসাফের পাশে দাঁড়ানো, জনগণের অধিকারের পক্ষে ভোকাল থাকা, মানুষের বিপদ আপদে পাশে থাকা, এবং যেহেতু একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি থেকে সাধারণত সংসদ সদস্য নির্বাচিত হয়, সেখানকার প্রতি একটা দায়বদ্ধতা বেশি আছে। এখন আমি এই জনপদের প্রতিনিধি হিসেবে আমার তো এখানকার মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে। কাজেই তাদের জন্য আগামী 5 বছর কতটুকু কাজ করতে পারবো এমপি হয়ে, সেটাই হবে আমার আগামী সংসদের আসলে লক্ষ্য উদ্দেশ্য।
ধন্যবাদ নুরুল হক নূর, আপনাকে আপনার যে সারাদিনের এত ব্যস্ততা, নির্বাচনী প্রচারণা আমরা দেখেছি, সেই ব্যস্ততার মধ্যেও রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সর্বশেষ আপনার এলাকাবাসীর কাছে যদি আপনার কিছু বলার থাকে। আপনাকেও ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের সাথে প্রচার প্রচারণা কাভার দিয়েছেন, এবং আমি বিশেষ করে দেশের মানুষের প্রতি একটি আহ্বান জানাবো যে আজকে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, ভোট দেওয়ার স্বপ্ন দেখছেন, নির্বাচন করছেন, আজকের এই পরিবেশ আমাদের ত্যাগের ফলে হয়েছে, আমাদের রক্তের উপর দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ। তো এই বাংলাদেশে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, রাজনৈতিক কারণে হানাহানি, মারামারি, সংঘাত, বিদ্বেষ আমরা চাই না। আমরা আগামীতে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একটা ঐক্যের বাংলাদেশ চাই, একটা সম্প্রীতির বাংলাদেশ চাই, একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই। এই কাঙ্ক্ষিত বাংলাদেশ পেতে হলে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। গলাচিপা 10 মিনিটের জনগণের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা এই জনপদে যাদেরকে অতীতে এমপি বানিয়েছেন, তারা তাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছে, উন্নয়ন করার চেষ্টা করেছে, মানুষের উপকার করার চেষ্টা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য সকলের চেয়ে আমাদের অবস্থান, আমাদের নেটওয়ার্ক, আমাদের কানেক্টিভিটি, আমাদের ব্যক্তিত্ব এই জনপদের মানুষের জন্য অনেক কিছু করার সুযোগ তৈরি করে দিয়েছে। কাজে এই সুযোগকে কাজে লাগিয়ে আগামীতে যেন এলাকার কিছু তরুণ শিক্ষিত ছেলে মেয়েদের আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এই জনপদের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে পারি, গৃহহীন মানুষকে ঘর দিতে পারি, অসহায় বিপদগ্রস্ত মানুষকে যেন সহযোগিতা করতে পারি, ছেলে মেয়েদের স্কুল কলেজে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি, সেই সুযোগটি আপনাদের সামনে 12 তারিখে আসলে ফয়সালা হবে যে আগামী 5 বছর এই জনপদ কিভাবে চলবে। কোনো সন্ত্রাসী গোষ্ঠী, চর দখলকারী, মাফিয়া, চাঁদাবাজ তাদের হাতে জিম্মি থাকবে, নাকি এই জনপদ একজন সাধারণ জনপ্রতিনিধির মাধ্যমে সাধারণের আপনার জনপদে পরিণত হবে। এইখানে বিএনপি আমাকে সমর্থন দিয়েছে, বিদ্রোহী প্রার্থী, তার পক্ষে যে সমস্ত চাঁদাবাজ, এই মাফিয়ারা কাজ করছে, তাদেরকে বিএনপি কমিটি থেকে বহিষ্কার করেছে, কমিটি বাতিল করেছে, নতুন কমিটি দিয়েছে 2 উপজেলায়, ভদ্র লোকদেরকে দিয়ে, নম্র লোকদেরকে নিয়ে। এইটা আমার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, এই ভদ্র মানুষগুলোকে নিয়ে, কারণ তারা আমার চিন্তাধারা, তাদেরকে নিয়ে আমি কাজ করতে পারবো। এদের মধ্যে কেউ চাঁদাবাজ, লুটপাটকারী, মাফিয়া, দুর্বৃত্ত নাই। তো কাজেই আমি গলাচিপা 10 মিনিটের মানুষকে বলবো, এই ঐতিহাসিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। ট্রাকের বাইরে যদি আপনারা ভোট দেন, তাহলে এই জনপদে আগামীতে দুর্ভোগ তৈরি হবে, বরাবরের মধ্যেই অবহেলিত থেকে যাবে। বা ট্রাক মার্কায় ভোট দেওয়ার ফলে আমরা অন্তত বিএনপি সরকার গঠন করলে এই জনপদে যে উন্নয়ন করতে পারবো, আশা করি বাংলাদেশের মানুষ যেটা 50 বছরে দেখে নাই, এই পটুয়াখালী গলাচিপা 10 মিনিট মানুষ সেটা দেখবে। তো নিশ্চয়ই মানুষ এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের জন্য, এলাকার ভবিষ্যতের জন্য তারা 12 তারিখ ট্রাক মার্কায় ভোট দেবে, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিদায় নিচ্ছি আমি প্রাইম টিভি থেকে। এতক্ষণ আমাদের সাথে ছিল পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নুরুল হক নূর।